চলো, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তোমাদের কিন্তু ফার্স্ট পার্ট আপলোড হয়ে গেছে। কিসের? না পরিবেশের জন্য ভাবনা। পরিবেশের জন্য কিনা ভাবনা, এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টার থেকে তোমাদের কি হচ্ছে না পার্ট 1 যেটা, সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। আজকে যেটা হবে সেটা হচ্ছে পার্ট 2। এই পার্ট 2 তে তোমাদের কিন্তু দেখানো হবে কতটা সহজ পদ্ধতিতে আমরা তোমাদের শেখাই। ফার্স্ট ভিডিও যারা দেখেছো তাদের তো কোনো সংশয়ের জায়গাই নেই যে কতটা ইজিলি আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম। তবে আজকের এই পার্ট 2 যারা দেখতে চলেছো তাদের আমি বলি, তোমরা কিন্তু প্রথমেই পার্ট 1টা গিয়ে দেখে আসো। না হলে পার্ট 2টা বোঝা মুশকিল তা বলবো না, কিন্তু সিকোয়েন্সটা বজায় রাখলে, সিরিজটা ফলো করলে আমার মতে তোমাদের বেশি ভালো হবে। সেই অনুসারে তো চলো, পরিবেশের জন্য ভাবনার পার্ট 2 এর প্রথম টপিক যেটা আমাদের আজকে রয়েছে সেটা কি না, সেটা হচ্ছে ওজোন স্তর। ঠিক আছে, ওজোন স্তর। এই ওজোন স্তর সম্পর্কে আমাদের জানতে হবে। এবার ওজোন স্তর সম্পর্কে প্রথমেই আমরা কি করব, ওজোন স্তর কাকে বলে সেটা জানবো। আমি আগের ভিডিওতে অর্থাৎ ফার্স্ট পার্টে বলেছিলাম যে ওজোন স্তর হচ্ছে কিনা এই যে আর্থের যে সারফেস, এই আর্থের সারফেসের উপর বেশ কিছু গ্যাসীয় পদার্থের কিনা স্তর রয়েছে। ঠিক আছে, এবার সেই গ্যাসীয় পদার্থের স্তরগুলোকে আবার কতগুলো শ্রেণীতে বিভক্ত করছে। এবার তার মধ্যে একটা শ্রেণী মানে দ্বিতীয় শ্রেণী, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, সেটা কিনা স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই একটা স্তর রয়েছে, একটা স্তর কিন্তু রয়েছে প্রায় ধরো তোমার 25 থেকে 30 কিলোমিটার এর মধ্যে একটা স্তর রয়েছে এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই, যে স্তরটাকে আমরা কিন্তু ওজোন স্তর বলছি। ঠিক আছে, পরিষ্কার কথা যে ওজোন স্তর কি না স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত একটা স্তর, যে স্তরটা কিনা কি করছে না কি করছে এবার আমরা জানবো। তাহলে ওজোন স্তরকে অ্যাকচুয়ালি O3 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ O2 মানে আমরা কি জানি, O2 মানে অক্সিজেন। আর এই O2 এর সাথে যদি আরেকটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু O3 চলে আসে। ঠিক আছে, এবার কিভাবে তৈরি হয় সেটা আমরা জানবো। ঠিক আছে, কিন্তু তার আগে জানি এই যে ওজোন স্তর যেটা রয়েছে, এই ওজোন স্তরের অ্যাকচুয়ালি ভূমিকাটা কি আছে। দেখো, এই যে ওজোন স্তর, এই ওজোন স্তর কিন্তু আমাদের একটা প্রোটেকশন হিসাবে কাজ করে। মানে সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি যেটা আসে, সেই যে ইউভি রশ্মি যেটা অ্যাকচুয়ালি সূর্যের দিকে আসে, কোথা থেকে আসে না এই ধরো সান রয়েছে, এই সান থেকে আমাদের আর্থের দিকে কি আসে না আর্থের দিকে আসে কিন্তু তোমার ইউভি রশ্মি, ইউভি, এই ইউভি রে, ইউভি রে কিন্তু আসে। এই ইউভি রে বা ইউভি রশ্মি এটা কিন্তু আমাদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ক্ষতিকর কেন? কারণ এই যে ইউভি রশ্মি এগুলো কিন্তু আমাদের চোখে ছানি পড়া, ক্যান্সার সৃষ্টি হওয়া, প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া, এছাড়া উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে ব্যাহত করা, এছাড়া দেখো এখন বর্তমানে যে উষ্ণতার বৃদ্ধি পাচ্ছে, গরমকালে প্রচুর গরম পড়ছে, ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হচ্ছে, মারাত্মক ব্যাধির সৃষ্টি হচ্ছে, তার পিছনে কারণ হচ্ছে ইউভি রশ্মি। ঠিক আছে, এই ইউভি রশ্মি আমাদের কিন্তু একাধিক ক্ষতি করে। এবার এই ইউভি রশ্মি যাতে পৃথিবীতে এসে না পৌঁছায়, যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, সেই জন্য পৃথিবীর ওপর একটা কিন্তু লেয়ার রয়েছে, যে লেয়ারটাকে কি বলছে না ওজোন লেয়ার বা ওজোনের স্তর। এ কিন্তু কি করছে, এই ইউভি রশ্মিকে পৃথিবীতে আসতে দিচ্ছে না। অর্থাৎ যখন সান থেকে ইউভি রশ্মি এসে পৌঁছাচ্ছে এই ওজোন স্তরে, তখন ওজোন স্তরে পড়ার পর সেটা রিফ্লেক্ট হয়ে পুনরায় কিন্তু মহাবিশ্বে ফিরে যাচ্ছে। অর্থাৎ পৃথিবীতে কিন্তু কি হচ্ছে, আর এসে পৌঁছাতে পারছে না, এরা কিন্তু আবার কি করছে না রিটার্ন করছে। এইটাই হচ্ছে ওজোন স্তরের কিনা কাজ বা ওজোন স্তরের ভূমিকা। এবার এই ওজোন স্তর অ্যাকচুয়ালি সৃষ্টি হয় কিভাবে, এই ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে, দেখো যে ইউভি রশ্মি অ্যাকচুয়ালি আসতে দিচ্ছে না, ওজোন স্তর যে ইউভি রশ্মিকে পৃথিবীতে আসতে দিচ্ছে না, সেই ইউভি রশ্মি কিন্তু ওজোন স্তর সৃষ্টিতে সহায়তা করছে। এটা কিরকম ব্যাপার, যে দেখো অ্যাকচুয়ালি অক্সিজেন অণু যেটা হয় মানে O2, তোমরা প্রত্যেকে জানো অক্সিজেন অণু মানে O2। এই অক্সিজেন অণুটাই ইউভি রশ্মির প্রভাবে, যখন ইউভি রশ্মি থাকে, ইউভি রে লিখি, ইউভি রশ্মি, কিন্তু এখানে মাথায় রাখবে ইউভি রশ্মি যে কোনো ইউভি রশ্মি না। কোন ইউভি রশ্মি না, এটা কিন্তু তোমাদের কম তরঙ্গের ইউভি রশ্মি। ঠিক আছে, কম তরঙ্গের ইউভি রশ্মি যখন পাওয়া যাবে, অর্থাৎ যে ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম, সেই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ইউভি রশ্মি যদি থাকে, তার প্রেজেন্সে O2 অণু যেটা রয়েছে সেটা কি করে না, সেটা কিন্তু তোমার অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়। ঠিক আছে, এই অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে কি করে না, অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয় না, সরি,
অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয় না, O2 যেটা রয়েছে সেটা কম তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মির প্রভাবে O প্লাস O, এই যে দুটো টার্ম, এই দুটো টার্মে কিন্তু বিভক্ত হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ অক্সিজেন অণুটা অক্সিজেন পরমাণুতে এইভাবে ডিভাইড হয়ে যায়, ঠিক আছে। দেখো ডিভাইড হয়ে গেল। এইবার এখান থেকেই একটা অক্সিজেন পরমাণু এটা আবার একটা অক্সিজেন অণুর সাথে যুক্ত হবে, ঠিক আছে। যুক্ত হওয়ার পরে কি হবে না O3 কিন্তু গঠন করবে। অর্থাৎ এখানে সিস্টেমটা কি দাঁড়াচ্ছে, আমি যদি একবারে আঁকি, যে O2 ছিল, সেই O2টা ইউভি রশ্মির প্রভাবে, ইউভি রে এর প্রভাবে কি হলো, O প্লাস O এই পরমাণুতে বিভক্ত হলো। এবার এখান থেকে একটা O কোথায় আসলো না O2 এর সাথে যুক্ত হতে আসলো, হলে কি হবে না O3 কিন্তু পাওয়া যাবে। আর এই O3 মানে কি, O3 মানে কিন্তু ওজোন স্তর। তাহলে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হচ্ছে না কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ইউভি রশ্মির প্রভাবে O2 যেটা রয়েছে সেটা বিভক্ত হচ্ছে ও পরমাণুতে। এই ও পরমাণুর ভিতর থেকে যে কোনো একটা অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে O3 কি করছে না অণু সৃষ্টি করছে। এই O3 কেই অ্যাকচুয়ালি ওজোন স্তর বলছে। এটা ছিল ওজোন স্তর সৃষ্টির ঘটনা। এবার এই একই রকম ভাবে কিন্তু ওজোন স্তর কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। অর্থাৎ কিভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না দেখো, এই যে একটু আগে যে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ইউভি রশ্মি ছিল, যেটা কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ছিল, সেই ইউভি রশ্মিটাই আবার কিন্তু কি হচ্ছে না O3 যে পরমাণু রয়েছে তার উপর পড়ছে, ঠিক আছে, ইউভি রে। কিন্তু এটা কি হবে না বেশি তরঙ্গের হবে, ঠিক আছে। এটা কেমন হবে না বেশি তরঙ্গের। এই বেশি তরঙ্গের ইউভি রে এর প্রভাবে এটা কিন্তু বিভক্ত হবে ও অক্সিজেন পরমাণুতে এবং অক্সিজেন অণুতে। দেখো বেশি তরঙ্গের ইউভি রশ্মি যখন ছিল তখন ওজোন অণুটা মানে O3 যেটা ছিল সেটা কিন্তু বিভক্ত হচ্ছে O2 মানে অক্সিজেনে এবং অক্সিজেনে একটা পরমাণুতে। খুব ভালো কথা। এইভাবে বিভক্ত হলো এবং অক্সিজেন এই ওজোন স্তর যেটা ছিল সেটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হলো। আচ্ছা একটুখানি দাঁড়াও। তাহলে আমি যেটা বলছিলাম সেটা কি না এই যে ওজোন অণুটা সেটা বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ইউভি রশ্মি শোষণ করার পরে সেটা কিন্তু O2 এবং O পরমাণুতে কিন্তু পরিণত হলো। এইভাবে ওজোন স্তর ধ্বংসপ্রাপ্ত হলো। অর্থাৎ এই ধরনের ঘটনাই ঘটে। দেখো এখানে আর্থ রয়েছে এবং এখানে সান রয়েছে, এখানে রয়েছে ওজোন স্তর। এবার এই ইউভি রশ্মি যখন আসছে ইউভি রে, তখন এ কিন্তু এই যে ওজোন অণু তার সাথে বিক্রিয়া করছে, করার ফলে কি হচ্ছে না O2 আর O এই পরমাণু সৃষ্টি হচ্ছে। এর ফলে কি হলো ওজোন অণু কিন্তু ধ্বংসপ্রাপ্ত হলো। আবার ব্যাকওয়ার্ড রিয়াকশনে কি হচ্ছিল মনে করে দেখো, যখন কম তরঙ্গের ইউভি আসছিল সেই কম তরঙ্গের ইউভির সাথে O2 মানে বিক্রিয়া করে, অ্যাকচুয়ালি বিক্রিয়া করছে না অনুঘটক হিসেবে কাজ করে, ও তৈরি করছিল ও পরমাণু। এবার এই ও পরমাণুর ভিতর থেকে একটা ও পরমাণু O2 এর সাথে যুক্ত হয়ে আবার O3 ও গঠন করছিল। তাহলে জিনিসটা তোমরা যেটা বুঝলে যে না এই যে স্ট্র্যাটোস্ফিয়ার সেখানে কিন্তু একবার ওজোন অণু সৃষ্টি হচ্ছে, একবার ওজোন অণু ধ্বংস হচ্ছে। অর্থাৎ ওজোন অণুর ধ্বংস এবং সৃষ্টি প্রতিনিয়ত স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ঘটেই চলেছে। এইভাবে স্ট্র্যাটোস্ফিয়ারে একটা গতিশীল প্রক্রিয়ার সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। ওজোন স্তরে কিন্তু এই ধরনের ঘটনা সৃষ্টি হচ্ছে। এবার এই ওজোন স্তরে মানে অ্যাকচুয়ালি ক্ষয় হওয়ার কিন্তু কথা নয়, তাই তো, যে ওজোন স্তর যে রয়েছে পৃথিবীর উপরে এবার ওর তো ক্ষয় হওয়ার কোনো কথা নেই। কারণ কি একবার সৃষ্টি হচ্ছে একবার ধ্বংস হচ্ছে, একবার সৃষ্টি হচ্ছে একবার ধ্বংস হচ্ছে, গতিশীল প্রক্রিয়া চলতেই আছে। এবার তাহলে কেন এবার ছিদ্র হলে প্রবলেম হতো আমাদের, কারণ কি যদি ছিদ্র হতো তাহলে ত্বকে ক্যান্সার হওয়া চোখে ছানি পড়া এই সমস্যাগুলো সৃষ্টি হতো। কিন্তু এখন এই ছিদ্রটা তৈরি হয়েছে, ঠিক আছে। কোথায় তৈরি হয়েছে না আন্টার্কটিকায়। এবার জো ফারম্যান নামে একজন বিজ্ঞানী তিনি কিন্তু সর্বপ্রথম পর্যবেক্ষণ করে দেখেন যে আন্টার্কটিকায় কিন্তু এই ছিদ্রটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ গহ্বর সৃষ্টি হয়েছে। যেখানে কি হয়েছে না এই যে পৃথিবী তার যে মেরু অঞ্চল সেখানে যে ওজনের স্তর রয়েছে সেটা কিন্তু এখানে ছিদ্র আকার ধারণ করেছে, যার ফলে সরাসরি সেখান থেকে ইউভি রে সেটা কিন্তু প্রবেশ করছে, ঠিক আছে। সরাসরি এসে কিন্তু পৃথিবীতে প্রবেশ করছে। এবার এই প্রবেশ করার ফলে কিন্তু আমাদের বেশ কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। এবার প্রশ্ন হলো যে এখানে তাহলে এরকম ক্ষয় বা এরকম যে গহ্বর তার পিছনে কারণ কি, সৃষ্টি হওয়ার পিছনে কারণ কি? কারণ গহ্বর তো সৃষ্টি হওয়ার কথা না, কারণ কি একবার সৃষ্টি হচ্ছে বা ধ্বংস হচ্ছে। তাহলে মেনলি এই অঞ্চলে আন্টার্কটিকা অঞ্চলে ধ্বংস হলো কিভাবে বা এখানে গহ্বর সৃষ্টি হলো কিভাবে, তার পেছনে দুটো কারণ রয়েছে, ঠিক আছে। দুটো কারণ রয়েছে। ফার্স্ট কথা কি না
ফার্স্ট কথা এবং সেকেন্ড কথা, দুটো কারণ বললাম। একটা হচ্ছে দেখো ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ সিএফসি, এই সিএফসি রয়েছে দায়ী যে কিনা এখানে গহ্বর সৃষ্টি করছে, ঠিক আছে। আর একজন কে রয়েছে, আর একজন হচ্ছে নাইট্রোজেন অক্সাইডের যে কোনো একটা যৌগ, ঠিক আছে, অর্থাৎ এনও যুক্ত। এনও এক্স কেন দিলাম, কারণ এখানে এনও টু হতে পারে, এনও হতে পারে, সিম্পলি এক্সাম্পল হিসেবে তোমরা কিন্তু এনও রাখতে পারো, ঠিক আছে। এবার এই যে দুটো যৌগ, এই দুটো যৌগই কিন্তু মেনলি কি করছে না এখানে গহ্বর সৃষ্টি করে দিচ্ছে। এবার সিএফসি কি না, সিএফসি হচ্ছে সক্রিয় ক্লোরিন সক্রিয় ক্লোরিন পরমাণু বলছি, সিএফসি হচ্ছে না ক্লোরোফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বন কোথা থেকে আসছে না, ক্লোরোফ্লুরোকার্বন অ্যাকচুয়ালি দেখো তোমাদের বাড়িতে যারা অ্যাকচুয়ালি ফ্রিজ এসি এগুলো ব্যবহার করো, এসি মানে হচ্ছে বাতানুকূল যন্ত্র বলে, রেফ্রিজারেটর, তারপর হচ্ছে অ্যারোসল স্প্রে, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু কি হচ্ছে না এই যে সিএফসি, এই সিএফসি গুলো নির্গত হচ্ছে, ঠিক আছে। এই সিএফসি গুলো নির্গত হলে সেগুলো কি হচ্ছে না, সেগুলো কিন্তু তোমাদের এই গহ্বর সৃষ্টি করছে। তাহলে আমাদের কি করতে হবে যাতে এই গহ্বর সৃষ্টি না হয়, সেই জন্য আমাদের ট্রাই করতে হবে ফ্রিজ এসি এগুলোর ব্যবহার কমানো, ঠিক আছে। এগুলোর ব্যবহার কমাতে হবে। অগ্নি নির্বাহক যন্ত্র যেটা রয়েছে আগুন নেভাতে সহায়তা করে, তার মধ্যেও কিছুটা পরিমাণে সিএফসি কিন্তু থাকে, ঠিক আছে। এই সিএফসির উৎস তোমরা প্রত্যেকেই জানলে। এবার এই সিএফসি কে দুটো টার্মে বিভক্ত করা হয়, মানে সিএফসি দুই প্রকার, কি কি না, সিএল টু আর সিএফ টু সিএল, সিএফ টু সিএল, সিএফ টু সিএল, সিএফ টু সিএল, সিএফ সিএল টু আর না সিএফ সিএল থ্রি, আর সিএফ টু সিএল টু, হ্যাঁ সিএফ টু সিএল টু এবং সিএফ সিএল থ্রি, হ্যাঁ এই যে দুটো টার্ম, এই দুটো টার্মে ভাগ করা, অর্থাৎ সিএফসি কে, সিএফসি যেটা রয়েছে এই সিএফসি কে দুটো অংশে বিভক্ত করা যায়, সিএফসিএল টু এবং সিএফ টু সিএল টু, ঠিক আছে। এই যে দুটো অংশ, সেই দুটো অংশ তোমরা দেখলে। এই দুটো অংশ সিএফসির এই দুটো অংশই মেনলি কি করছে না এই ওজোন স্তর ধ্বংসে সহায়তা করছে। এবার এক্সাম্পলের সাহায্যে যদি আমি দেখাই কাকে নেওয়া যায়, আচ্ছা সিএফ টু সিএল টু কে নেবো, সিএফ টু সিএল টু নাকি সিএফ সিএল থ্রি, যে কোনো একটাকে নিলেই কিন্তু হয়। আচ্ছা সিএফ টু সিএল টু কে নিয়ে দেখি, ঠিক আছে। এই ধরো সিএফ টু সিএল টু, এই যে সিএফ টু সিএল টু, এ যেটা রয়েছে এ কি করছে ইউভি রশ্মির প্রভাবে, ইউভি রশ্মির প্রভাবে কি হচ্ছে না এই যে সিএফসিএল টু এখান থেকে একটা ক্লোরিন পরমাণু বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সিএফ টু সিএল প্লাস সিএল হয়ে যাচ্ছে, আর এর মাথায় একটা পুটুলি দিলাম। এবার তোমরা প্রশ্ন করবে এর মাথায় আমরা পুটুলি কেন দিলাম, কারণ দেখো ইউভি রশ্মির প্রভাবে এর ভিতর থেকে দুটো ক্লোরিন পরমাণু ছিল, একটা ক্লোরিন পরমাণু বেরিয়ে বাইরে বেরিয়ে যাবে, এবং শুধু বেরোবেই না, এটা সক্রিয় হয়ে উঠবে, অর্থাৎ এর ক্ষমতা কিন্তু মারাত্মক হয়ে উঠবে, এর পাওয়ারই আলাদা হয়ে যাবে। তখন এই যে সক্রিয় ক্লোরিন পরমাণু, এই ক্লোরিন পরমাণুটা কিন্তু ওজোন স্তর ধ্বংসে সাহায্য করবে। কিভাবে দেখো এই রয়েছে এই মানে ওজোন অণু, ঠিক আছে। এই ওজোন অণুর সাথে সক্রিয় ক্লোরিন যেটা রয়েছে সেটা বিক্রিয়া করবে, করার ফলে কি সৃষ্টি করবে না সিএফও এবং ও টু, তাই তো সিএফও এবং ও টু এটা কিন্তু সৃষ্টি করবে, অর্থাৎ এখান থেকে একটা অক্সিজেন অণু নিজে কিন্তু টেনে নেবে, ঠিক আছে। খুব ভালো কথা। এ কিন্তু এইটা করার পর থেমে থাকবে না, আবারও বিক্রিয়া অংশগ্রহণ করবে, অর্থাৎ আবারও একটা ওজোন অণুর সাথে এ কিন্তু বিক্রিয়া করবে। করলে কি তৈরি করবে না, করলে এ কিন্তু আবারও কি হবে না এইরকম রিয়াকশন করবে। দেখো ক্লোরিনটা আলাদা হয়ে যাবে, আবারও সে কিন্তু সক্রিয় হয়ে উঠবে, কিন্তু একে ভাঙবে, দেখো একে আগে ভাঙবে, ভাঙার পরে এরকম একটা অণু সৃষ্টি করবে। দেখো তাহলে আমি আরেকবার ভালো করে বলার চেষ্টা করি। দেখো সিএফসিএল, সিএফসিএল সে কিন্তু ওজোন গহ্বর সৃষ্টি করে, ভালো কথা। এবার ও ওজোন গহ্বর সৃষ্টি করে, কিন্তু ওকে ভাগ করা হচ্ছে দুটো ভাগে, সিএফসিএল থ্রি এবং সিএফসিএল টু। এর মধ্যে আমরা সিএফ টু সিএল টু কে আমরা নিলাম বিক্রিয়া করা হিসাবে। একে কি করা হচ্ছে না ইউভি রশ্মির প্রভাবে এটা কিন্তু ক্লোরিন পরমাণু একটা বেরিয়ে সক্রিয় হয়ে উঠবে, খুব ভালো কথা। এই সক্রিয় ক্লোরিন পরমাণুটা অক্সিজেন বলছি ওজোন অণুর সাথে বিক্রিয়া করে সিএলও এবং ও টু তে পরিণত হবে। আবার এ ওজোন অণুর সাথে বিক্রিয়া করে সক্রিয় ক্লোরিন পরমাণু এবং ও টু তে কনভার্ট হবে। এবার এখানে এই যে সক্রিয় ক্লোরিন পরমাণুটা পাওয়া গেল, এ কিন্তু আবারও বিক্রিয়া অংশগ্রহণ করবে, কিভাবে না এইভাবে কিন্তু আবার অংশগ্রহণ করবে, অর্থাৎ এর যে প্রভাব সেটা কিন্তু মারাত্মক, অর্থাৎ সিএফসি সেটা কিন্তু মারাত্মকভাবে ওজোন অণুকে বা ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে চলেছে। এবার এ অ্যাকচুয়ালি কোথা থেকে পাওয়া গেল না রেফ্রিজারেটর ফ্রিজ সেই সব জায়গা থেকে পাওয়া গেল। এবার ওটা
পৌঁছায় কিভাবে? ব্যাপন পদ্ধতিতে কিন্তু পৌঁছায়। ব্যাপন পদ্ধতিতে ও পৌঁছায়। এবার পৌঁছাতে গেলে দেখো অন্যান্য গ্যাস দাহ্য হওয়ার কারণে পুড়ে যায়। কিন্তু এ কিন্তু দাহ্যও না, আবার অত্যন্ত হালকা। যে কারণে সহজেই ওজোন স্তরে কিন্তু পৌঁছে যাচ্ছে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে যাচ্ছে। এবার এটা ছিল সক্রিয় ক্লোরিন পরমাণুর ভূমিকা বা সিএফসি এর ভূমিকা। কিন্তু আরেকজনও তো রয়েছে। আরেকজন মানে ওজোন স্তর ধ্বংসে সাহায্য করছে। সে কি না? এই যে নাইট্রোজেন অক্সাইড যুক্ত যৌগ। এর মধ্যে আমরা একেই দরকার হয় নিই। ঠিক আছে? এ কি করে? এ কিন্তু সরাসরি গাড়িটা চেঞ্জ করে নিই। সরাসরি এ কিন্তু কি করে না, ওজোন স্তর ধ্বংসে সহায়তা করে। অর্থাৎ এনও যদি নেই এবং এই যে ওজোন অণু নিলাম, এ কিন্তু সরাসরি ধ্বংস করবে। কিভাবে ধ্বংস করবে? দেখো নরমালি NO2 তে কনভার্ট হয়ে যাবে এবং এটাকে O2 করে দেবে, তাই তো? অর্থাৎ এই যে যৌগটায় পরিণত করবে এবং অক্সিজেনের একটা অণু সৃষ্টি করবে, অর্থাৎ অক্সিজেন তৈরি করবে। এবার এ কি? এও কিন্তু অংশগ্রহণ করে, তাই পুনরায় আবারও কিন্তু ওজোন স্তরে ধ্বংস ঘটবে। এটা নরমালি অ্যাজ ইউজুয়াল এটা কিন্তু বিক্রিয়াটা লেখা হয়েছে। তোমরা বিক্রিয়া সহকারে এগুলোকে মনে রাখার চেষ্টা করবে, কারণ কোশ্চেন কি দেবে না, ওজোন স্তর ধ্বংসের পেছনে CFCl এবং নাইট্রোজেন অক্সাইড যুক্ত যৌগ মানে নাইট্রাস অক্সাইডের ভূমিকা কিন্তু জানতে চাইবে। এবার আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে CFCl এর উৎস তোমরা বলেছিলাম, কিন্তু এই যে নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড যুক্ত যৌগ, তার উৎস কি না? দেখো আমি আগের ক্লাসেই বলেছিলাম যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে জেট বিমানগুলো কিন্তু চলাচল করে। এবার জেট বিমানগুলো যখন উড়ে যায় স্ট্র্যাটোস্ফিয়ারের উপর থেকে, তখন তারা কিন্তু বেশ কিছু ধোঁয়া রিলিজ করে। তারা কিন্তু বেশ কিছু যে বজ্র পদার্থ যেগুলো কি হচ্ছে না, দহনের ফলে সৃষ্টি হয়েছে, সেগুলো কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারেই পরিত্যাগ করে। এবার স্ট্র্যাটোস্ফিয়ারে পরিত্যাগ করার ফলে তার মধ্যে এই যে যৌগগুলো এগুলো থাকে, যারা কিন্তু সহজেই, যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যে বিমানগুলো যাচ্ছে, তাই সহজেই ওজোন অণুকে ধ্বংস করা যাচ্ছে। এছাড়া আর কি রয়েছে না, আর কিন্তু দেখো যে যানবাহনগুলো চলে, আমরা যে গাড়ি যানবাহনগুলো ব্যবহার করি, তা থেকেও কিন্তু এটা নির্গত হয়। এছাড়া যখন বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, অর্থাৎ বজ্রপাত হয় স্ট্র্যাটোস্ফিয়ারে, যদি বজ্রপাত হয় তাহলে সেক্ষেত্রে স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত নাইট্রোজেন এবং অক্সিজেন এরা পরস্পর বিক্রিয়া করেও কিন্তু এই যে যৌগ নাইট্রাস অক্সাইড এটা কিন্তু গঠন করে। তাই সেই হিসাবে কিন্তু কি হয় না, এই যে ওজোন স্তর ধ্বংসের একটা প্রবণতা কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এই ছিল তোমাদের ওজোন স্তর সংক্রান্ত আলোচনা। তবে ক্ষয়ক্ষতিটা আমি আরেকবার রিভিউ মনে করার চেষ্টা করি। আচ্ছা, কাদের কাদের ক্ষয়ক্ষতি করে না, কাদের ক্ষয়ক্ষতি করে? দেখো মানুষের ক্ষতি করে, মানুষের, পরিবেশের, রয়েছে, পরিবেশের রয়েছে, আর কাদের রয়েছে না, আর কিন্তু রয়েছে বিভিন্ন প্রাণীদের আর হচ্ছে আর কি, পরিবেশের হতে পারে, প্রাণীদের হতে পারে। আচ্ছা, এই কটাই বলি। মানুষের ক্ষেত্রে কি হয়? মানুষের ক্ষেত্রে দেখো, মানুষের ক্ষেত্রে চোখে ছানি পড়া, প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া, ত্বকে ক্যান্সার হওয়া, এগুলো সৃষ্টি হয়। পরিবেশের ক্ষেত্রে দেখো জলবায়ুর পরিবর্তন ঘটছে। কেন জলবায়ুর পরিবর্তন ঘটছে? কারণ দেখো ওই যে ছিদ্রপথ দিয়ে সরাসরি ইউভি রশ্মি প্রবেশ করার সাথে সাথে মারাত্মক পরিমাণে কিন্তু মানে সূর্যের তাপ সেটাও কিন্তু প্রবেশ করছে, যার ফলে পরিবেশের পরিবর্তন ঘটছে, পরিবেশের ক্ষয়ক্ষতি সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধরনের অণুজীবগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, এটা পরিবেশের উপর প্রভাব পড়ছে। আচ্ছা, পরিবেশ সহ আর যেটা উদ্ভিদ এখানেই বলে দিই পরিবেশের সাথে, সেটা হচ্ছে নাকি উদ্ভিদের ক্ষেত্রে দেখো উদ্ভিদদের কিন্তু ধ্বংসপ্রাপ্ত করছে। কেন? উদ্ভিদদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে যে খাদ্য উৎপন্ন করে সেটাই কিন্তু ব্যাহত হচ্ছে, যে কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন বন্যপ্রাণীরা তারা কিন্তু বিলুপ্ত হয়ে পড়ছে, তাদের ক্ষেত্রেও মানুষের মতো সমান বেশ কিছু কিন্তু প্রবলেম সৃষ্টি হচ্ছে। যেমন মাছের যেটা জনন ক্ষমতা সেটা হ্রাস পাচ্ছে, মাছেদের বেঁচে থাকা মুশকিল হয়ে পড়ছে জলের মধ্যে, কারণ জলের উষ্ণতা বেড়ে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন ঘটছে, এইগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে। এই ছিল ওজোন স্তর সংক্রান্ত আলোচনা। এরপরে যে টপিকটা তোমরা জানবে সেটা কি না, সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। ঠিক আছে, কি টপিকটার নাম? সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট। এবার এই গ্রিন হাউস এফেক্টটা কি না, গ্রিন হাউস এফেক্ট হচ্ছে দেখো পরিষ্কার কথা, গ্রিন হাউস এফেক্ট হচ্ছে যে সূর্য থেকে পৃথিবীতে যে রশ্মিগুলো আসে, নর্মাল যে তাপ বলবো, রশ্মি বলি না, ছাড়ো, তাপ বলছি, যে তাপগুলো আসে মানে ইউভি না, ইউভিটা কি, ইউভিটা তো এখানে আসে আবার ফিরে যায়, কে ফিরে যাচ্ছে না, ইউভি। এমনি নর্মাল রশ্মি যেগুলো আসে, সেই নর্মাল রশ্মিগুলো বা তাপ শক্তি বলি, সেই তাপ শক্তিটা পৃথিবীতে আসে। খুব ভালো কথা। আসার পরে পৃথিবীর যে এই যে সারফেসটা আছে, এই সারফেসটাকে উত্তপ্ত করে, অর্থাৎ গরম করে দেয়। গরম করার পরে এ আবার কিন্তু ফিরে যায়,
ঠিক আছে, ফিরে যাওয়ার টাইম যখন আসে এ কিন্তু ফিরে যায়। কিন্তু ফিরে যেতে গেলে দেখা যায় আমাদের যে বায়ুমণ্ডলগুলো আছে সেই বায়ুমণ্ডলগুলো কিন্তু এই রশ্মিগুলোকে ফিরে যেতে দেয় না। কারণ তারা কিন্তু বেশ কিছু কি করে, রশ্মিগুলোকে নিজেদের মধ্যে শোষণ করে নেয়, তাপগুলোকে নিজেদের শোষণ করে নেয় নিজেদের মধ্যে, এবং বাকি অংশটা কি করে, পুনরায় পৃথিবীতে রিফ্লেক্ট করে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে দেখো, সূর্য থেকে পৃথিবীতে যে তাপটা আসছে, সূর্য থেকে পৃথিবীতে যে রশ্মিটা, যে তাপটা আসছে, সেটা পৃথিবীকে উত্তপ্ত করার পরে ফিরে যাওয়ার সময় বায়ুমণ্ডলীয় স্তর দ্বারা সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে বায়ুমণ্ডলীয় স্তরটা বেশ কিছু উষ্ণতা বা তাপ নিজেরা শোষণ করছে এবং পুনরায় সেটাকে রিফ্লেক্ট করছে কার দিকে, না পৃথিবীর দিকে। যে কারণে দেখো এ কিন্তু আবার পৃথিবীর সারফেসে আসছে, এসে আবার ফিরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে না, এই যে অংশটা, এই অংশটার মধ্যে কিন্তু লুপে ফেসে যাচ্ছে, যে কারণে এটা কিন্তু সহজে যেতে পারছে না। এবার এর এটার পেছনে কারণ কি, মানে এটা 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 সৃষ্টি হলো কেন বা এই ধরনের ঘটনা হলো কেন? কারণ এর ভিতরে এই যে আমাদের যে গ্যাসীয় মানে স্তরগুলো রয়েছে, এই গ্যাসীয় স্তরগুলোর মধ্যে দেখো কোন কোন গ্যাস রয়েছে, না কার্বন ডাই অক্সাইড রয়েছে, না রয়েছে কিন্তু সিএফসি, না রয়েছে নাইট্রোজেন গঠিত যৌগ, না রয়েছে জলীয় বাষ্প, ঠিক আছে, আর কি রয়েছে, না আর রয়েছে নাইট্রোজেন, রয়েছে অক্সিজেন, ঠিক আছে, এছাড়া রয়েছে মিথেন, ঠিক আছে, এত কিছু রয়েছে। এইবারে এই যে গ্যাসগুলো, এদের মধ্যে দেখো অধিকাংশ গ্যাস, মানে এই যে কার্বন ডাই অক্সাইড, এই যে সিএফসি, এই যে নাইট্রোজেন যুক্ত, এই যে হচ্ছে জলীয় বাষ্প, এই যে মিথেন, এরা কি করে, এই গ্যাসগুলো এই যে প্রেজেন্স থাকে বায়ুমণ্ডলে, যে কারণে এরা কিন্তু ওই যে উষ্ণতা বা যে তাপটা নিজেদের মধ্যে শোষণ করে, বাকিটা রিফ্লেক্ট করে, যে কারণে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। এবার তোমরা প্রশ্ন করবে এই দুটোকে কেন আমরা বাদ দিলাম, এই যে অক্সিজেন আর নাইট্রোজেন এদের কেন বাদ দিলাম? কারণ এরা কিন্তু এই ইউভির এই যে রশ্মিটা, ইনফ্রারেড রশ্মি বা অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি মানে কি, যে রশ্মিটাকে পৃথিবী রিফ্লেক্ট করছে সেটাকে অবলোহিত রশ্মি বলছে। এই অবলোহিত রশ্মিকে নাইট্রোজেন এবং অক্সিজেন এরা কিন্তু নিজেদের মধ্যে শোষণ করতে পারে না। এই কোশ্চেনটা অনেক সময় দিয়ে থাকে, নাইট্রোজেন অক্সিজেন কেন শোষণ করতে পারে না, মানে কেন গ্রিন হাউস গ্যাস নয়? আচ্ছা আমি সেটাই বলে নিই, এটা এদেরকে কি বলা হচ্ছে, না গ্রিন হাউস গ্যাস। গ্যাস কি ধরনের, না গ্রিন হাউস। তাহলে এরা কি ধরনের গ্যাস, না গ্রিন হাউস গ্যাস। এদেরকে গ্রিন হাউস গ্যাস বলে। তবে এই যে দুজন, এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, ঠিক আছে, এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। কেন নয়? কারণ এরা ইউভি রশ্মি বলছি, অবলোহিত রশ্মিকে শোষণ করতে পারে না, এবং পৃথিবীর থেকে মানে যে আটকে রাখার প্রবণতা সেটাও কিন্তু এদের নেই, ঠিক আছে, যে কারণে এরা আটকে রাখে না। এই কারণে পৃথিবীর একটা উষ্ণতা সবসময় বিরাজ করে, উষ্ণতম অংশটা কিন্তু পৃথিবী থেকে বেরিয়ে যেতে চায় না। এবার এই ধরনের ঘটনা যদি না ঘটতো তাহলে কি হতো? এই ধরনের ঘটনা যদি না ঘটতো তাহলে সূর্য থেকে যা রশ্মি আসতো অধিকাংশটাই কিন্তু পৃথিবীতেই আটকা পড়ে, মানে পৃথিবী থেকে ফিরে যেত, তাই তো? সূর্য থেকে আসছে, পৃথিবীতে রিফ্লেক্ট হচ্ছে, ফিরে যাচ্ছে, পৃথিবীতে কোনো কি হচ্ছে না, তাপ আটকাচ্ছে না। এবার এরকম হলে পৃথিবীতে একটা শীতল পরিস্থিতির সৃষ্টি হতো, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা কিন্তু কত না, প্রায় ধরো -40°C, ঠিক আছে, -40°C কিন্তু পৌঁছে যেত। যেখানে এখন শীতকাল, তাপমাত্রা সোয়েটার থেকেই বুঝতে পারছো কতটা শীত, এখন তাপমাত্রা প্রায় কিন্তু 10°C। এবার এতেই এত ঠান্ডা, যদি -40 হতো তাহলে কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো জীব বেঁচে থাকা কিন্তু পসিবল হতো না। এবার এই পরিস্থিতিটাই যাতে না ঘটে সেই জন্যই এরকম একটা পরিবেশ নিজেকে তৈরি করে নিয়েছে, পরিবেশের এটা কিন্তু কেরামতি, পরিবেশ এইভাবে নিজেকে সৃষ্টি করেছে, ঠিক আছে। এবার প্রবলেম হচ্ছে এই গ্রিন হাউস এফেক্ট, যে এফেক্টের আমরা সুনাম করছি, তার আগে আমি বলে রাখি, এদের মধ্যে দেখো এই যে কার্বন ডাই অক্সাইড যে রয়েছে তার কিন্তু গ্রিন হাউস এফেক্ট কিন্তু 50%। অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট যেটা সৃষ্টি করছে, এই যে তাপ সৃষ্টি হওয়ার যে প্রবণতা, তাপ সৃষ্টি হচ্ছে যে এই যে অঞ্চলটায়, এই প্রবণতা অধিকাংশটাই সৃষ্টি করছে কিন্তু কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড 50% মতো সৃষ্টি করছে, যেটা বাকিরা মোটামুটি রয়েছে। এরা দুজন মোটেই করে না, মোটেই করে না, ঠিক আছে, মোটেই কিন্তু ওরা করে না। এবার যে গ্রিন হাউস এফেক্ট নিয়ে আমরা এত সুনাম করছি, এই গ্রিন হাউস এফেক্ট কিন্তু আসলে বর্তমানে এতটাও সুনামযোগ্য নয়। এবার এর কারণ কি? পরিবেশ? না, পরিবেশ কিন্তু নয়, আমরাই হচ্ছে এর পিছনে দায়ী। যে গ্রিন হাউস এফেক্টকে দায়ী করলে আমাদের কিন্তু হবে না, এর পেছনে আমাদেরই মানে হাত রয়েছে। এই যে গ্রিন হাউস এফেক্ট, এই টার্মটা প্রত্যেকেই আমরা এখন জানবো কিনা, বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন এই টার্মটা আমাদের এখন শিখতে হবে। তাহলে বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্বের উষ্ণায়ন অর্থাৎ বিশ্বের উষ্ণতা কি হচ্ছে না, বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কি হচ্ছে, ওই যে সূর্য থেকে আসছিল যে তাপটা,
সূর্য থেকে যে তাপটা আসছিল, যেটা পুনরায় গ্যাসীয় স্তরগুলোতে ধাক্কা মারার পরে আবার রিফ্লেক্ট করে ফিরে আসছিল, এই যে টার্মটা, এইটা কিন্তু এখন বেশি পরিমাণে হচ্ছে। অত্যাধিক পরিমাণে কিন্তু কি হচ্ছে না, সূর্যরশ্মি আসছে, যেটা এই যে গ্যাসের স্তর এর মধ্যে পুরোপুরি ফেসে যাচ্ছে। অর্থাৎ আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, ধরো তোমরা 5 জন ছিলে, আর অপর দিক থেকে একজন তোমাদের টানছে, অর্থাৎ ধরো দড়ি টানাটানি খেলা। তোমরা একদিকে 5 জন আর একদিকে একজন আছো, তাহলে যারা 5 জন আছো একদিকে, তাদের জেতার চান্সেস বেশি থাকে, তাই তো? বা ধরো দুদিকেই 5 জন 5 জন আছো, তাহলে কি হবে, প্রায় ড্র ড্র হওয়ার চেষ্টা হবে। ঠিক আছে, ঠিক সেরকমটাই হচ্ছিল যখন কি হচ্ছিল না, গ্যাসের অণুগুলো মানে কার্বন ডাই অক্সাইড, সিএফসি, এদের পরিমাণ কম ছিল, তখন নর্মালি আসছিল, কিছুটা পৃথিবীতে দাঁড়াচ্ছিল, পৃথিবীকে উত্তপ্ত করছিল, পরিবেশ সৃষ্টি করছিল, বাচ্চার জন্য ফিরে যাচ্ছিল আবার, মানে দিনের পর আবার সে ফিরে যাচ্ছিল, আবার আসছিল, অনুকূল পরিবেশ সৃষ্টি হচ্ছিল। কিন্তু যখন প্লেয়ার বেড়ে গেল, যখন ধরো একদিকে 10 জন একদিকে 5 জন হয়ে গেল, তখন কি হবে, 10 জনের দিকটা অবভিয়াসলি জিতে যাবে, অবভিয়াসলি 10 জনের দিক জিতে যাবে। একই রকম ভাবে যখন এই গ্যাসের স্তরগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইড, তার এছাড়া সিএফসি, জলীয় বাষ্প, নাইট্রোজেন যুক্ত যৌগ, এদের পরিমাণ বেড়ে গেল, তখন কিন্তু এই গ্রিন হাউস এফেক্টটা বেড়ে গেল। তখন গ্রিন হাউস এফেক্টটা বেড়ে যাওয়ার ফলে তাকে আমরা গ্রিন হাউস এফেক্ট আর বলবো না, সেটাকে আমরা বলবো কিনা বিশ্ব উষ্ণায়ন। এর কারণ কি, কারণ যেটা বললাম, বিশ্বের উষ্ণতা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, যতটা রশ্মি আসছে ততটা কিন্তু আর ফিরে যেতে পারছে না। ধরো আজকে সকালে, সকাল হলো এখন, তাহলে কি হবে, সারাদিন সূর্য তাপ দিল এবং সেই তাপটা পৃথিবীতে রইলো, যেতে পারছে না, কারণ প্রচুর পরিমাণে কি রয়েছে গ্যাসের স্তরে, ওই যে কার্বন ডাই অক্সাইড, ওই যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে। এবার সেই গ্রিন হাউস গ্যাসগুলো যেতে দিল না। ধরো আজকে সারাদিন গেল না, রাত হয়ে গেল, রাতে অল্প অল্প গেল, খুব সামান্য ধরে নিলাম গেল, পরের দিনে আবার সকাল হয়ে গেল, আবার একই রকম তাপ আসলো, তাহলে কি হবে, তাপটা জমতেই থাকবে পৃথিবীতে, যার ফলে এই বর্তমানে খরা, বন্যা, এরকম পরিস্থিতির সৃষ্টি হবে, টর্নেডোর সৃষ্টি হবে। মানে পৃথিবীর উষ্ণতা বাড়তে থাকবে, আর পৃথিবীর উষ্ণতা বাড়লে কি হবে, মেরু অঞ্চলের বরফ কিন্তু গলে যাবে। ঠিক আছে, এরকম ঘটনা কিন্তু ঘটবে। তাহলে এটাকে বিশ্ব উষ্ণায়ন আমরা কিন্তু বলবো। এবার এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব কি পড়বে, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের প্রভাব কি পড়বে, যেটা আমি এক্ষুনি বলছিলাম, তখন কিন্তু পৃথিবীর উষ্ণতা কিন্তু অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে, অর্থাৎ প্রায় ধরো, আচ্ছা ছেড়ে দাও কত বাড়বে সেটা বলার দরকার নেই, তাও একটা অনুমান করে নিতে পারো যে পৃথিবীর উষ্ণতা কিন্তু তখন পৌঁছে যেতে পারে প্রায় 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, মানে এটা গড় তাপমাত্রা, এরকম কিন্তু পৌঁছে যেতে পারে। এছাড়া আর কি হতে পারে না, মেরু অঞ্চলের বরফের গলন সৃষ্টি হতে পারে। মেরু অঞ্চলের বরফ গললে কি হবে, মেরু অঞ্চলের বরফ গললে, ধরো মেরু অঞ্চলে এই হচ্ছে পৃথিবী, এর এই অঞ্চলটা বরফে ঢাকা আর এই অঞ্চলটা ধরো বরফে ঢাকা। এবার যদি সূর্যরশ্মির প্রভাবে এই বরফ গলতে থাকে, তাহলে এই বরফ গলা জল কি হবে, যে মহাসাগরগুলো রয়েছে তাতে আসতে শুরু করবে, আর এর ফলে মহাসাগরের জলের প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটবে, এর ফলে প্লাবতা সৃষ্টি হবে, সুনামি সৃষ্টি হবে। এছাড়া এই অঞ্চলে যে পশু পাখিরা থাকে, অর্থাৎ ভাল্লুক, মানুষ যারা এক্সিমো যারা থাকে, তাদের বাসস্থানের ঘাটতি সৃষ্টি হবে। এছাড়া পরিবেশের জলবায়ুর পরিবর্তন ঘটবে, কারণ কি, সারা বছর যদি গরম থাকে তাহলে তো ঋতুচক্র ব্যাহত হবে, মানে শীতকাল আসবে না, বর্ষাকাল প্রচুর পরিমাণে আসবে, কারণ সূর্যের তাপ বেশি, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাষ্পীভূত হবে, জলীয় বাষ্প সৃষ্টি হবে, ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হবে, মারাত্মক ব্যাধি সৃষ্টি হবে, নতুন নতুন রোগ প্রাদুর্ভাব করবে, ডেঙ্গু, জ্বর ইত্যাদি পরিমাণ বাড়বে। এছাড়া বিভিন্ন বন্য প্রাণী তারা বিলুপ্ত হওয়ার মুখে চলে যাবে, টর্নেডো মারাত্মক আকার ধারণ করবে, এই ধরনের ঘটনা কিন্তু সৃষ্টি হবে। এবার এটা কমানোর উপায় কি আছে না, কমানোর উপায় তো তোমরাই জানো, তোমরাই আনসার করার চেষ্টা করো। দেখো আমি বললাম সিএফসির কারণে হয়, তাহলে সিএফসির পরিমাণ কমাতে হবে। দেখো কার্বন ডাই অক্সাইড সে কি করে, কার্বন ডাই অক্সাইড কিন্তু গাছ গাছ কিন্তু শোষণ করে নেয়, কোন সময় না, যখন কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া করে। তাহলে গাছ আমাদের কাটলে চলবে না, গাছ যত থাকবে, গাছ শীতলীকরণেও যেমন সাহায্য করবে, বৃষ্টি হতেও সাহায্য করবে, কার্বন ডাই অক্সাইড গুলো টেনে নিতে সাহায্য করে, গাছ কাটলে হবে না। সিএফসি পরিমাণ কমাতে হবে, ফ্রিজ, এসি, এগুলোর পরিমাণ কমাতে হবে, এছাড়া যানবাহনের পরিমাণ কমাতে হবে, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, যদি এগুলো আমরা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রভাব থেকে মুক্ত হওয়া সম্ভব। এবার এটা শুধু পড়ার জন্য নয় যে না পড়বো আর ছেড়ে দেবো নাম্বার করবো, মানে নাম্বারের জন্য এই চ্যাপ্টার কিন্তু অ্যাকচুয়ালি না, তোমরা যদি ভালোভাবে দেখো এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। যদি এই মুহূর্তে পৃথিবীকে না বাঁচানো যায় তাহলে কিন্তু খুবই মারাত্মক বিষয়। তোমরা পড়াশুনো শিখছো, তোমরা জানো পৃথিবীর পরিস্থিতিটা এখন কেমন, তাই তো? সাধারণ মানুষ কিন্তু এটা জানে না। দেখো প্লাস্টিক যত্রতত্র ফেলা হচ্ছে, যেখানে সেখানে নোংরা আবর্জনা করা হচ্ছে, গাছ সহজেই কেটে ফেলা হচ্ছে, জলের অপচয় হচ্ছে। তোমরা যেহেতু শিখছো তোমাদের উচিত সঠিক পদক্ষেপ নেওয়া, সঠিক পদক্ষেপ তোমাদের নিতে হবে। তোমরা অন্যদের বোঝাবে যে না এগুলো করা উচিত নয়, যারা জানে না।
জল অপচয় করলে হবে না, যত্র নোংরা ফেললে হবে না, তাদের বোঝাতে হবে যে নোংরা কিন্তু ডাস্টবিনে ফেলো। ঠিক আছে? তাহলে এই ছিল এতটা গ্রিন হাউস গ্যাসের কিনা প্রভাব, গ্রিন হাউস গ্যাস সম্পর্কিত আলোচনা। তো আজ এই পর্যন্তই। ঠিক আছে? যদি আজকে এই পার্ট 2 টা তোমাদের পছন্দ হয় এবং মনে হয় কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আশা করছি পার্ট 2 টা এবং পার্ট 1 টা তোমরা দেখলে তোমাদের পরিবেশের জন্য ভাবনা থেকে বেশ কিছু ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর যদিও ডাউট তোমাদের হয়, কমেন্ট বক্স খোলা রয়েছে, ফ্রিতে ওখানে কমেন্ট করা যাচ্ছে। কমেন্ট করে দাও না, কমেন্ট করে দাও, আনসার আমরা করবই, উত্তর করে দেবো, ডাউট রাখবো না। ঠিক আছে? পরের দিন আবার আমরা পার্ট 3 নিয়ে আসবো এই চ্যাপ্টারটার। আশা করছি পার্ট 3 তে প্রায় আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো চলো, টাটা।